গত ৯ই অগাস্ট আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের ৪ তলায় যে কুখ্যাত নারকীয় রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যের মানুষ, তারপর থেকে ২ মাস হতে চলল রাজ্যের মানুষ এই রোমহর্ষক ঘটনা থেকে প্রায় এখনও বেরোতে পারেননি। রাজ্যের সকল মানুষ সম্মিলিত কণ্ঠে একটাই দাবি জানাচ্ছে, তা হচ্ছে তারা চায় নির্যাতিতার বিচার। আমরা সকলেই চাই নির্যাতিতার বিচার, কিন্তু এই বিচার প্রক্রিয়া যেমন চলছে তার পাশাপাশি রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে প্রায় ২ মাস ধরে চলা এই নারকীয় ঘটনা এবং কর্মক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিতে চলা রাজ্যের ২৬টি সরকারি এবং মোট ২৮টি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সুদীর্ঘকাল কর্মবিরতি। যদিও তারপর সরকারি আশ্বাসে সেই কর্মবিরতি সাময়িকভাবে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তারই মধ্যে আবার শুক্রবার ফের আবারও একই ধরনের ঘটনার সাক্ষী রইল রাজ্যবাসী। সাগর দত্ত হাসপাতালে রোগী পরিবারের তরফে কর্তব্যে গাফিলতির জেরে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের এমার্জেন্সি বিল্ডিংয়ে চালানো হলো তাণ্ডব। মারধর করা হলো জুনিয়র চিকিৎসক, মারধর করা হলো স্বাস্থ্যকর্মী এবং নার্সদের। এমনকি অভিযোগ তাদের হুমকি দেওয়া হয়েছে যে আরজি করের মতন ঘটনাও ঘটানো হবে। আর এরপরেই জুনিয়র ডাক্তারেরা, বিশেষ করে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা শুক্রবার থেকেই কর্মবিরতিতে রয়েছেন। আর এই কর্মবিরতির মধ্যেই শনিবার আরজি কর সহ রাজ্যের সকল সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্মের তরফে ফের রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার শীর্ষ আদালতের শুনানিতে রাজ্য সরকারের তরফে যদি সদার্থক ভূমিকা না থাকে তাহলে তারা ফের পুজোর আগে কর্মবিরতিতে যাবেন। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, আগামী দিনে রাজ্যের সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা কোন পথে থাকবে। কিন্তু আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন, এই ২ মাস ধরে যে রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে যে আন্দোলন, যে প্রতিবাদ দানা বেঁধেছে, যে প্রতিবাদ আন্দোলনের মধ্যে রাজ্যের সাধারণ আপামর জনগণও অংশগ্রহণ করেছেন, সেই গোটা আন্দোলন, সেই গোটা প্রতিবাদের মধ্যে মূল ২টি বিষয় আছে। একটি হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা, বিশেষ করে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে কর্তব্যরত অবস্থায় থাকা জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক, মেডিকেল স্টাফ এবং নার্সদের সুরক্ষা। এবং দ্বিতীয় আরেকটি বিষয় আছে, তা হচ্ছে স্বচ্ছতা। প্রশাসনিক ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি তুলেই জুনিয়র ডাক্তারেরা গত ২ মাস ধরে আন্দোলনে সরব। কিন্তু এই সবের মধ্যে মূল কারণ কিন্তু সেই একটি, নির্যাতিতার বিচার চাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বিচারের দাবি কোথাও যেন গৌণ হয়ে গিয়ে মুখ্য দাবি হিসাবে উঠে আসতে শুরু করেছে সরকারি চিকিৎসকদের সুরক্ষা এবং একই সঙ্গে ট্রান্সপারেন্সি, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা। কিন্তু এখান থেকেই প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কি এই সুরক্ষা এবং স্বচ্ছতা, এই দুটির দাবিদার আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির জুনিয়র সিনিয়র চিকিৎসক, মেডিকেল স্টাফ এবং নার্সদেরই? এই স্বচ্ছতার দাবি শুধু কি তাদেরই? অর্থাৎ প্রশাসনের তরফে স্বচ্ছতা শুধু তাদের দিকেই দেখাতে হবে এবং সুরক্ষা ব্যবস্থা শুধু তাদের জন্যই তৈরি করতে হবে। কিন্তু আশীর্বাদ ট্রুথ সবসময় এই বিষয়ের মধ্যে অন্যান্য বিষয়ও খুঁজে বার করার চেষ্টা করে, যার মধ্যে অন্যতম হচ্ছে রোগীদের সুরক্ষা নিয়ে চিকিৎসকেরা কিন্তু কেউ কোনো কথা বলছে না। যেখানে আমাদের দেশে চলতি মাসে মেডিসিন পরীক্ষায় 50টির বেশি ওষুধ ফেল করলো, প্রমাণিত হলো যে জাল ওষুধ দিনের পর দিন মানুষ আবারও সেবন করছেন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই জাল ওষুধের থেকে সুরক্ষা রোগীদের কারা দেবেন? প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবায়োটিকের নামে ফার্মা কোম্পানিগুলির সঙ্গে চিকিৎসক যে অশুভ আঁতাতের জেরে প্রত্যেক দিন জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং রোগীরা, তার থেকে জাস্টিস কে দেবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে।
প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে গত 2 দশক ধরে আমাদের দেশ, বিশেষ করে আমাদের রাজ্যের চিকিৎসকরা অত্যন্ত অস্বচ্ছতার ভূমিকায় রেখে চলেছেন। সেই স্বচ্ছতা রুগী, পরিবার এবং রুগী কবে পাবে? আর এই 3 মুখ্য প্রশ্ন নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে। একেবারেই ঠিক ধরেছেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজাতে হবে, আর প্রতিবেদনটা শুনতে শুনতেই আপনার কমেন্ট লিখে জানাতে হবে কমেন্ট বক্সে, আর একই সঙ্গে এখনই করে ফেলতে হবে একটা লাইক। আর তাই চলুন আর কথা না বাড়িয়ে মূল 3টে প্রশ্ন নিয়ে আজ হোক আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। তাহলে শুরুতেই আসি জাল ওষুধ। জাল ওষুধ থেকে রুগী এবং রুগী পরিবারকে বাঁচাবে কারা? এই রুগী এবং রুগী পরিবারদের জাল ওষুধ থেকে বাঁচাবার দায়িত্ব কাদের? তাহলে আসুন এবার এই কাদের বাঁচাবার দায়িত্ব সেদিকে একটু নজর দেওয়া যাক। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে চলতি মাসেই একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রকাশ করা হয়েছে একটি তালিকা, যাতে দেখা যাচ্ছে 50টির মতো ওষুধ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, যে ওষুধগুলি এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের পরীক্ষায় ফেল করেছে। সরাসরি দাবি করা হয়েছে এই ব্যাচ নাম্বারের ওষুধগুলি ভেজালে পরিপূর্ণ, অর্থাৎ এই ওষুধ সেবনের জেরে রোগী সুস্থ হওয়ার চেয়েও সাইড এফেক্টের জেরে রোগীর অন্যান্য রোগ বেড়ে যাবার সম্ভাবনা প্রবল। আর তার মধ্যেও রয়েছে চাঞ্চল্যকর 3টি ওষুধ: প্যারাসিটামল 500, প্যান ডি এবং অ্যান্টিবায়োটিক ক্ল্যাভাম 625 এর মতন ওষুধ। কলকাতা সহ আমাদের দেশের বেশ কয়েকটি ল্যাবে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে এই গবেষণা চালানো হয়, অর্থাৎ এই ওষুধগুলির নমুনা সংগ্রহ করে তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, যাতেই উঠে আসে এই 50টি ওষুধের নাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভেজাল ওষুধ বাজারে আসলো এবং কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই কিছুই জানল না। বিশেষ করে কেন্দ্রের ছাড়পত্র কিভাবে এই ওষুধগুলো পেয়ে গেল? আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নের উত্তরও সামনে উঠে এসছে। আপনারা জানেন, নির্বাচন ঘোষণার পরপরই শীর্ষ আদালতের তরফে একটি বিশেষ আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। একেবারেই ঠিক ধরেছেন, তা হচ্ছে ইলেকটোরাল বন্ড। যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নরেন্দ্র মোদীর বিজেপি হাজার হাজার কোটি টাকা চাঁদা তুলেছে বিভিন্ন সংস্থার থেকে। যে সংস্থাগুলির মধ্যে একটি বড় অংশের সংস্থাই হচ্ছে আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ নির্মাতা সংস্থাগুলি। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে নামকরা প্রায় 15 থেকে 20টি সংস্থা যাদের ওষুধ এই পরীক্ষায় ফেল করেছে, সেই সংস্থাগুলি ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে হাজার হাজার কোটি টাকার চাঁদা দিয়েছে। আর সেখান থেকেই জলের মতন স্পষ্ট হয়ে যায় বিষয়টা। একটা সাধারণ ব্যাপার, আপনি যদি কোনো একটি বিষয়ের জন্য টাকা দিয়ে থাকেন এবং আপনার যদি একটি সংস্থা থাকে, সেই সংস্থার লভ্যাংশ থেকেই তাহলে আপনি সেই টাকাটি দিয়েছেন এবং তার বদলি আপনি নিশ্চয়ই কোনো কিছু নেবেন। ঠিক যেমনটা সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছিল, কুইড প্রো কিউ, অর্থাৎ চাঁদার বিনিময়ে কোনো কিছু সুবিধে আদায় করে নেওয়া, যা হচ্ছে অসাংবিধানিক। আর সেটাই দেখা যাচ্ছে এবার ক্রমশ যত দিন এগোচ্ছে, যার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই 50টি জাল ওষুধ। যদিও ওষুধ কোম্পানিগুলির তরফে দাবি করা হয়েছে এই ব্যাচ নাম্বারের ওষুধগুলি তারা তৈরি করেননি, এই ব্যাচ নাম্বারের ওষুধগুলি বাজারে ছড়িয়েছে অসাধু ওষুধ নির্মাণকারী ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই অসাধু ওষুধ নির্মাতা কারা? যদি ভেজাল মদের ডেরায় রেড করতে পারে প্রশাসন এবং সেখান থেকে মূল পাণ্ডাদের যদি তারা খুঁজে বার করতে পারে, তাহলে কেন এই ভেজাল ওষুধের কারবার যারা চালাচ্ছেন, যারা ভেজাল ওষুধ তৈরি করছেন, তাদের কেন প্রশাসন দিনের পর দিন চলে যাচ্ছে, ধরতে পারছে না? অবশ্যই মনে প্রশ্ন উঠছে। কিন্তু এটা তো কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র কি ব্যবস্থা নেবে এখন সেদিকেই তাকিয়ে সারা দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাজারে এই ধরনের যে ভেজাল ওষুধ ছড়িয়ে পড়েছে সে বিষয়ে কি আমাদের দেশের চিকিৎসক মহল কিচ্ছু জানে না? আমাদের দেশ নয় ছেড়েই দিন,
আমি সরাসরি চলে আসছি আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের যারা সিনিয়র চিকিৎসক এবং একই সঙ্গে যারা বর্তমানে এমবিবিএস পড়ছেন, যাদেরকে আমরা বলি জুনিয়র চিকিৎসক, তারা কি কেউ কিচ্ছু জানেন না? বিশেষ করে সিনিয়র চিকিৎসকেরা গত 3 বছর ধরে একের পর এক এই ধরনের ভেজাল ওষুধ প্রেসক্রাইব করে গেছেন। আর সেই ভেজাল ওষুধ সেবন করে অবশ্যই বেশ কিছু রুগী সুস্থ হলেও তার সঙ্গে সঙ্গেই রুগীর শরীরে দানা বেঁধেছে একাধিক রোগ। ভেজাল ওষুধের থেকে রোগী এবং রোগী পরিবারকে সুরক্ষা কে প্রদান করবে? এই সুরক্ষা প্রদান করার প্রাথমিক দায়িত্ব যেমন প্রশাসনের, যেমন স্বাস্থ্য দপ্তরের, যেমন কেন্দ্রীয় সরকারের, যেমন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, ঠিক তেমনটাই এই সুরক্ষা প্রদানের দায়িত্ব ডাক্তারদের কাঁধেও বর্তায়। কারণ কোন ফার্মা কোম্পানি কোন ব্যাচের ওষুধ কোন সময়ে বাজারে নিয়ে আসছে তা একজন রোগী বা সাধারণ জনগণের যত না জানা সহজ, তার চেয়েও অনেক আগে সেই খবর জানতে পারেন একজন চিকিৎসক। এবার চিকিৎসকেরা দাবি করতেই পারেন যে ওষুধটি জাল না জাল নয় তারা কি করে জানবেন, কারণ তাদের কাছে তো আর ল্যাব নেই, বা তারা ওষুধটি প্রেসক্রাইব করার পর সেই ওষুধের ফ্ল্যাপ থেকে ওষুধ নিয়ে তারা তো আর ল্যাবে পরীক্ষা করছেন না। একেবারেই সঠিক কথা, এই যুক্তি একেবারেই অকাট্য। কিন্তু তারপরে এটাও তো মানতে হবে যে বাজারে যে অসাধু ব্যবসায়ীদের দ্বারা জাল ওষুধ ছড়িয়ে রয়েছে তা তো তারা একেবারে অক্ষরে অক্ষরে অবগত। আর যখন তারা অবগত, তাহলে এখান থেকেই বলতে হবে প্যারাসিটামল 500, প্যান ডি, ক্ল্যাভাম 625 মতো অ্যান্টিবায়োটিক তারা কিভাবে সমস্ত তথ্য আলো আঁধারের মধ্যে যখন দেশ জুড়ে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে, মানুষের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা দফায় দফায় প্রশ্ন উস্কে তোলা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়েও ডাক্তারদের তরফে কেন এই নিয়ে কোনো রকম কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না? সরাসরি প্রশ্ন, ডাক্তারেরা কেন ভেজাল ওষুধের বিরুদ্ধে কোনো আন্দোলন প্রতিবাদ করছেন না? কেন রুগী পরিবারকে রুগীদের সুরক্ষা একেবারে প্রাথমিক কন্ডিশন, ভেজাল ওষুধ থেকে রুগীকে বাঁচানো, তার সুরক্ষার জন্য কেন ডাক্তারেরা প্রশ্ন তুলছেন না? রইল এই প্রশ্ন আপনাদের জন্য। কমেন্ট বক্সে লিখে জানান। আপনারাও হয়তো হালেই বিভিন্ন রোগের জন্য চিকিৎসকের কাছে গিয়ে এই সকল ওষুধ প্রেসক্রিপশনে প্রেসক্রাইব হবার পর দোকান থেকে কিনে খেয়েছেন। তাহলে এবার প্রশ্ন করুন, আপনি ভেজাল ওষুধ খেয়েছেন না আপনি যে ওষুধটি খেয়েছেন সেই ওষুধটি সঠিক? এবার এই ওষুধের সুরক্ষার পাশাপাশি চলে আসি দ্বিতীয় প্রশ্নে। তা হচ্ছে ডাক্তার এবং ফার্মা কোম্পানির হাত থেকে অ্যান্টিবায়োটিক জালিয়াতি থেকে রুগীদের কারা বাঁচাবে? এবার আপনার প্রশ্ন হতেই পারে, চিকিৎসক এবং ওষুধ নির্মাণকারী সংস্থাগুলি আমার আপনার সঙ্গে অ্যান্টিবায়োটিক জালিয়াতি করছে, এটা তো একটা নতুন শব্দ শুনলাম, একবার খোলসা করে বলুন তো। একেবারেই, এবার ব্যাপারটা খোলসা করে বলছি। গত 2-3 মাস ধরে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় অজানা জ্বর বেশ প্রকোপ বাড়িয়েছে। মানে 3 থেকে 5 দিন 101 থেকে 102 সর্বক্ষণ জ্বর থাকছে এবং তারপর ধীরে ধীরে জ্বর নেবে, সুস্থ হচ্ছে। এবার 3 দিনের বেশি যখন আপনার জ্বর থাকে, স্বভাবতই আপনি চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসককে বলেন 3 দিন ধরে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন কিন্তু জ্বর কমছে না, আর তারপরেই ধাঁই করে প্রেসক্রিপশনে লিখে দেন একটি অ্যান্টিবায়োটিকের নাম ওই চিকিৎসক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা বিষয় খেয়াল করেছেন, এই অ্যান্টিবায়োটিক যে লেখেন চিকিৎসকেরা বিভিন্ন ক্ষেত্রে, শুধু জ্বরের ক্ষেত্রে না, বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক লিখে থাকেন চিকিৎসকেরা, তা স্বাভাবিকভাবে 3 ধরনের কোর্সে দেওয়া হয়। হয় 5 দিনের, না হলে 7 দিনের, না হলে 10 দিনের। কিন্তু বিষয়টি হচ্ছে, আসল জালিয়াতিটা হচ্ছে ওষুধ কিনতে গিয়ে। আপনি হয়তো খেয়াল করেছেন, চিকিৎসক যখন অ্যান্টিবায়োটিকটা লেখে এবং সেই অ্যান্টিবায়োটিকটা যদি 5 দিনের কোর্স হয়, অর্থাৎ দিনে 2টো করে, মানে 24 ঘন্টায় সকাল এবং রাত মিলিয়ে 2টো করে অ্যান্টিবায়োটিক আপনি খাবেন, এই মর্মে যদি আপনাকে প্রেসক্রিপশনে কোনো অ্যান্টিবায়োটিক লেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন সেই অ্যান্টিবায়োটিকের ফ্ল্যাপটি 7-7-14টি ট্যাবলেট নিয়ে তৈরি হয়। এবার ভাবুন, আপনাকে 7 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স দিল, তখন দেখবেন যে অ্যান্টিবায়োটিকটা চিকিৎসক লিখছেন সেই অ্যান্টিবায়োটিকটা 5-5-10টি ট্যাবলেটের একটি ফ্ল্যাপ হয়। এবার সেক্ষেত্রে আপনাকে যদি 7 দিন ট্যাবলেট খেতে হয়, তাহলে আপনাকে দ্বিতীয় আরেকটি ফ্ল্যাপ কিনতে হবে।
এবং সেখান থেকে আপনি দেখবেন প্রথম দুটি অর্থাৎ 1, 2, 3, 4 চারটি ট্যাবলেট দুদিনে খেলে আপনার 7 দিনের কোর্স কমপ্লিট হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে দেখবেন নিচ থেকে 6টি ওষুধ আপনার কাছে পড়ে থাকে, যা কিন্তু আর পরবর্তীকালে আপনার কোনো কাজে লাগে না। আবার একই এই ঘটনা কিন্তু 5 দিনের কোর্সের ক্ষেত্রেও ঘটে। সেখানে বললামই যে 7 দিনের ফ্ল্যাপ থাকে, সেখানেও নিচে থাকা 4টি ওষুধ একইভাবে পড়ে থেকে নষ্ট হয়। আবার যেখানে 10 দিনের কোর্স দেওয়া হয় সেখানে দেখবেন 7 দিনের ওষুধের ফ্ল্যাপ থাকে, সেক্ষেত্রেও আপনাকে 2টি ফ্ল্যাপ কিনতে হয় এবং সেখানেও যথারীতি আপনার 6 দিনের ওষুধের কোর্স অযথাই বাড়িতে পড়ে নষ্ট হয়। কিন্তু এই ওষুধগুলি আপনি যখন দোকান থেকে কিনছেন সেই সময় দোকানদারকে সম্পূর্ণ পাতার দাম দিয়েই কিনছেন এবং সেই ওষুধের পাতাগুলিতে কটা করে ওষুধ থাকে তা যদি ডাক্তারেরা বলেন যে তারা জানেন না, তাহলে চূড়ান্ত মিথ্যে কথা বলছেন। কারণ এই সকল ওষুধ নির্মাতা সংস্থার তরফে বাজারে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এমআরদের পাঠানো হয়, সেই এমআররা ডাক্তারদের কাছে গিয়ে ওষুধের বিস্তারিত বিবরণ দেয় এবং সেখানে তারা একেবারেই জানান যে একটি পাতায় কটি করে ওষুধ থাকে। আর সেখান থেকে দাঁড়িয়ে ডাক্তারেরা যদি বলেন তারা জানেন না, তাহলে অবশ্যই তা মিথ্যাচার। ডাক্তারেরাই পুরো তথ্যই জানেন, তার সত্ত্বেও আমাদের এই ওষুধ প্রেসক্রাইব করে। আমরা ডাক্তারকে ফিস দিই, ফিস দেওয়ার পর দোকান থেকে এই ওষুধ কিনি এবং সম্পূর্ণ ওষুধের দাম দিই, যার একটা বড় অংশের ওষুধ বাড়িতে পড়ে নষ্ট হয় এবং সেই ওষুধের দাম কিন্তু ওষুধ নির্মাতা সংস্থার কাছে ওষুধের দোকানের তরফে নিজের লভ্যাংশ রেখে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ সব দিক থেকেই লাভ হচ্ছে চিকিৎসক, ওষুধের দোকান এবং ওষুধ নির্মাণকারী সংস্থার। কিন্তু এই সব দিক থেকেই লোকসানের শিকার হচ্ছি আমরা গুচ্ছ গুচ্ছ টাকা খরচা করে ওষুধ কিনি, কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু অ্যান্টিবায়োটিক কোর্স পূর্ণ হবার পর বাড়িতে পড়ে থেকে নষ্ট হয়। তার দাম কে দেবে? সেই টাকা তো আর ফেরত পাবো না, সেই টাকার দায়িত্ব কে নেবে? তাহলে কি আপনার কি মনে হয় এটা জালিয়াতি নয় রোগীদের সঙ্গে? এবং এই জালিয়াতির সঙ্গে চিকিৎসক এবং ফার্মা কোম্পানিগুলি একসঙ্গে কি যুক্ত নন? তাদের কি অশুভ আঁতাআতের বলি হচ্ছে না নিরীহ সাধারণ রোগী এবং রোগীর পরিবার? 2023 সালের 3রা জুন কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে এমআর কোম্পানির দ্বারা বুস্ট করা ওষুধ, যে ওষুধগুলি মাত্রা অতিরিক্ত দাম, সেই ওষুধগুলির ব্র্যান্ড নেম কখনোই প্রেসক্রিপশানে লিখতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু আপনি বলুন তো, একেবারেই কি এই নিয়ম পালন করেন আমাদের রাজ্যের চিকিৎসকেরা? এই নিয়ম পালন করেন কি আমাদের দেশের চিকিৎসকেরা? অবশ্যই পালন করেন, কিন্তু সেই অংশ অত্যন্ত কম। সেই অংশকে অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজতে হবে। আমাদের দেশ এবং রাজ্যের সিংহভাগ চিকিৎসকেরাই এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে, লাইক না কাঁচকলা দেখিয়ে, তারা কিন্তু প্রেসক্রিপশানে দামি দামি ওষুধের ব্র্যান্ড নেম লিখে দেন। যে ব্র্যান্ড নেম লেখাটাও কিন্তু একদিকে বেআইনি। সেই বেআইনিটা কেমন সেটা তো পরের বিষয়ে আলোচনা করব। আর এক্ষেত্রে সরাসরি ওষুধ কোম্পানির সঙ্গে চিকিৎসকদের নেক্সাস থাকে এমআর মারফত। এবার আপনি ভাবতেই পারেন ওষুধ কোম্পানি এমআরদের পাঠিয়ে একটা ওষুধ লিখতে বললো আর ডাক্তারেরা লিখছেন? অবশ্যই লিখছেন, কারণ এর দ্বারা ডাক্তারেরা মাসে মাসে মোটা অঙ্কের টাকা কামান। অনেকে নিজের চেম্বার গুছিয়ে নেন বা ফি বছর বেশ কিছু সিনিয়র বা মধ্য সিনিয়র বা জুনিয়র সদ্য প্র্যাকটিস শুরু করেছে, কিছুদিন পর থেকেই দেখবেন সেই ডাক্তারেরা পরিবার সমেত ইউরোপ ট্রিপ, আমেরিকা ট্রিপ, এশিয়া ট্রিপ বা জাপান বা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, বা আমাদের দেশের বিভিন্ন রাজ্য, এমনকি বছরে 3 থেকে 4 বার তারা মন্দারমণি দিকে ফুর্তিও করে আসছেন। এবার প্রশ্ন, এই টাকা চিকিৎসকরা পান কোত্থেকে? অবশ্যই এর স্পন্সর করে ওই ফার্মা কোম্পানিগুলি এবং সেই স্পন্সরশিপটা আসে এই এমআরদের মাধ্যমে। আর যার জেরেই না ডাক্তারেরা এক্সপেন্সিভ ওষুধ কেন্দ্রের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন নিজেদের প্রেসক্রিপশনে লিখছেন এবং রোগী পরিবারের সঙ্গে অ্যান্টিবায়োটিক জালিয়াতি চালিয়ে যাচ্ছেন। অ্যান্টিবায়োটিক জালিয়াতির পর এবার আমরা আসি তৃতীয় এবং শেষ প্রশ্নে। তা হচ্ছে প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে রোগী পরিবারের সঙ্গে এবং রোগীর সঙ্গে চিকিৎসকের স্বচ্ছতা। যে স্বচ্ছতা কিন্তু গত 2 মাস ধরে জুনিয়র চিকিৎসকদের তরফে তোলা হয়েছে মূল ইস্যু হিসাবে। প্রশাসনের তরফে স্বচ্ছতা দরকার।
যদি প্রশাসনের তরফে চিকিৎসকদের স্বচ্ছতার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই রুগীদেরও স্বচ্ছতার প্রয়োজন চিকিৎসকদের তরফে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিকিৎসকেরা কি রুগী পরিবারের সঙ্গে সব সময় বা বড় অংশের চিকিৎসকেরাই কি রুগী পরিবারের সঙ্গে এই স্বচ্ছতা মেনটেন করেন? এই স্বচ্ছতার আদর্শ আচরণবিধি কি তারা পালন করেন? উত্তর হচ্ছে সিংহভাগই করেন না। কারণ সিংহভাগেরই মূল লক্ষ্য থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে মুনাফা পাওয়ানো, যার দ্বারা নিজেদের পকেটও ভরানো। এবার আসি প্রেসক্রিপশনের কারণ ব্যাখ্যায়। 2016 সালের অক্টোবর মাসে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল দেশের চিকিৎসকেরা প্রেসক্রিপশন লেখার সময় অবশ্যই ওষুধ কোম্পানির ব্র্যান্ড নেম লিখবেন না, তাদেরকে সবসময় লিখতে হবে জেনেরিক নেম। এবার আপনাদের মনে হতেই পারে এই জেনেরিক নেমটা কি? ছোট্ট কথাই বলে দিই, এই জেনেরিক নেমটা হচ্ছে সেই নাম যে নামের ওপর নির্ভর করে এই ওষুধটি তৈরি হয়। অর্থাৎ এই জেনেরিক নেম থেকেই বোঝা যায় ওষুধটি তৈরির ক্ষেত্রে কোন কোন কম্পোজিশন মিশিয়ে ট্যাবলেটটি বা ওষুধটি বা সিরাপটি বা ওই ইঞ্জেকশনটি তৈরি করা হয়েছে। অর্থাৎ সেই জেনেরিক নেম লেখাই হচ্ছে আদর্শ আচরণ বিধির মধ্যে পড়ে চিকিৎসকদের, যার পর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে এই নির্দেশিকাকে স্বাগতও জানানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্দেশিকাকে তো স্বাগত জানানো হয়েছিল, কিন্তু প্রেসক্রিপশনে কি সত্যি চিকিৎসকেরা জেনেরিক নেম লেখেন? এর যুক্তিতে চিকিৎসকদের দাবি, তারা যদি প্রেসক্রিপশনে জেনেরিক নেম লেখেন তাহলে রোগী পরিবার এবং অনেক ক্ষেত্রেই ওষুধের দোকান তা বুঝতে পারবে না, সেক্ষেত্রেই তারা ব্র্যান্ড নেম লিখে আসছেন। কিন্তু মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে এটাও বলা হয়েছিল যে জেনেরিক নেমের পাশাপাশি ব্র্যান্ড নেম লিখতে পারেন চিকিৎসকেরা। আর তাহলেই প্রশ্ন, যেখানে জেনেরিক নেমের সঙ্গে ব্র্যান্ড নেম লিখতে বলার নির্দেশ রয়েছে, তাহলে জেনেরিক নেম লেখার আপত্তিটা কোথায়? আবার একই সঙ্গে বলা হয়েছে অ্যান্টিবায়োটিক লেখার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম উভয়ই ক্যাপিটাল হরফে লিখতে হবে, অর্থাৎ রোমান বড় বড় অক্ষরে লিখতে হবে। পাশাপাশি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল যে চিকিৎসকদের স্পষ্ট হাতের লেখায় প্রেসক্রিপশন দিতে হবে। আপনারা হালেই খেয়াল করেছেন চিকিৎসকদের হাতের লেখা অত্যন্ত শুধরে গেছে, দেখলে মনে হয় যেন ক্যালিগ্রাফি দেখছেন। একেবারেই তার নির্দেশিকার গাঁথন। নির্দেশিকার চাপে পড়েই চিকিৎসকেরা স্পষ্ট ভাষায় লিখতে বাধ্য হচ্ছেন। আর এটাই তো রোগীদের অধিকার। রোগীদের মৌলিক অধিকারে পড়ে তাকে প্রেসক্রিপশনে কী ওষুধ দেওয়া হচ্ছে, তার প্রেসক্রিপশনের ডায়াগনোসিস সম্বন্ধে কী লেখা হচ্ছে, এবং যে ওষুধগুলি প্রেসক্রাইব করা হলো সেগুলি কিভাবে খেতে বলা হচ্ছে, বা তাকে যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো করতে দেওয়া হলো সেই প্যাথোলজিক্যাল টেস্টের কারণ কি, কী জন্য করতে হবে, তা স্পষ্ট ভাষায় লেখা, যাতে সাধারণ স্বাভাবিক মানুষ তা পড়তে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা বড় অংশের সিনিয়র ডাক্তারদের হাতের লেখা এত জঘন্য যে তাদের হাতের লেখা ওই ওষুধের দোকান ছাড়া আর কেউই পড়তে পারে না। আবার এই ওষুধের দোকানেরও সমস্যা আছে, বেশিরভাগ ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকে না, যার ফলে জেনেরিক নেম যদি লিখে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও তারা পড়তে পারে না। আর এই জেনেরিক নেম না লেখার ফলে আপনাকে ব্র্যান্ড নেমই লিখে দেওয়া হয়, এবং সেই ব্র্যান্ড নেম অনেক বেশি দামের ওষুধ হওয়া সত্ত্বেও আপনি কিনতে বাধ্য হন। যেখানে জেনেরিক নেম যদি প্রেসক্রিপশনে লেখা হয় তাহলে এই ওষুধের দোকান আপনাকে জিজ্ঞাসা করবে, তার কাছে যদি স্টকে ওই জেনেরিক নেমের 4টি বা 3টি ওষুধ থাকে বা 2টি ওষুধ থাকে, তিনি আপনাকে বলবে কোন দামের ওষুধটি নেবেন। এখানে ডাক্তারদের আজব যুক্তি যে রুগীদের নাকি কম দামির চেয়ে বেশি দামি ব্র্যান্ডেড ওষুধের প্রতিই ভরসা, তাই তারা ব্র্যান্ডেড ওষুধ লেখেন। কিন্তু এখানে সরাসরি ডাক্তারদের কাছে প্রশ্ন, রুগীদেরকে এই অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার দায়িত্ব কাদের? অবশ্যই চিকিৎসকদের, অবশ্যই স্বাস্থ্যকর্মীদের, আর একই সঙ্গে সরকারেরও। সরকার যেমন বিভিন্ন প্রচারমূলক অভিযান চালাবে, ঠিক তেমনটা ওষুধ প্রেসক্রিপশনের সময় ডাক্তারেরও দায়িত্ব রুগীকে বলে দেওয়া যে আপনাকে যে জেনেরিক নেমের ওষুধটি দিলাম এটি হয়তো বাজারে আপনি 10 টাকা, 15 টাকা, 20 টাকা 3 দামের ওষুধ পেতে পারেন। 3 দামের ওষুধেই এক কাজ হবে, বেশি দামের ওষুধে ভালো কাজ হবে, আর কম দামের ওষুধটায় কম কাজ হবে এমনটা নয়। কিন্তু কোনো ক্ষেত্রে কি শুনেছেন আপনার চিকিৎসক আপনাকে এই কথা বলেছে? বলেনি। কারণ প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে চূড়ান্ত অস্বচ্ছতা রয়েছে আমাদের রাজ্যের চিকিৎসকদের মধ্যে। কিন্তু আবার এখানে আরেকটা কথাও বলতে হবে, হালেই বেশ কিছু চিকিৎসককে দেখলাম যারা বাংলায় প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, আবার যারা হিন্দি ভাষাভাষী তাদের জন্য হিন্দিতে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, যার জন্য অবশ্যই ওই সকল চিকিৎসকদের সাধুবাদ জানায় আশীর্বাদ দ্য ট্রুথ।
অবশ্যই রোগী এবং তার পরিবার যে ভাষায় কমিউনিকেট করতে স্বচ্ছন্দ বোধ করেন, যে ভাষা তারা পড়তে পারেন, সেই ভাষায় প্রেসক্রিপশন লিখে দেওয়ার চেয়ে ভালো বিষয় আর কিচ্ছু হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিকিৎসকেরা কিন্তু জেনেরিক নেম লেখেন না। তারও কিন্তু অন্যতম কারণ হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে চিকিৎসকদের অশুভ আঁতাত এবং মাসে মাসে মোটা কমিশন কামানো। ঠিক যেমনটা অবান্তর প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়ার মধ্যে দিয়ে প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর থেকে মোটা অংশের টাকা কামান রাজ্যের এক গুচ্ছ অসাধু চিকিৎসক। আমি এমনটা দাবি করছি না যে সকল চিকিৎসক এই অসাধু কাজের সঙ্গে যুক্ত, কিন্তু ওষুধ লেখার ক্ষেত্রে কিন্তু এই নেচারটা আমাদের রাজ্যের প্রায় সব চিকিৎসকের ক্ষেত্রেই একই। তারা সকলেই কিন্তু জেনেরিক নেমের জায়গায় লেখেন কিন্তু ব্র্যান্ড নেম, আর যা কিন্তু অবশ্যই রুগীদের সঙ্গে চূড়ান্ত অস্বচ্ছতা। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, ডাক্তারদের কেন্দ্রের তরফে তো চাপ দেওয়া হচ্ছে, রাজ্যের তরফে কি চাপ দেওয়া হয়েছে? অবশ্যই হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সেকেন্ড টার্ম যখন চলছে, সেই সময় 2009 সালে স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র একইভাবে নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকাতে স্পষ্ট বলা হয়েছিল রাজ্যের চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নেম লিখতে হবে। সূর্যকান্ত মিশ্র নিজেও কিন্তু একজন চিকিৎসক, আর তাই তিনি ভালোভাবেই জানেন জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেমের তফাৎটা কী। কিন্তু সেই সময় সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখানো হয়েছিল। তার মধ্যে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় জামানায় গোদের ওপর বিস্ফোরা শুরু থেকেই ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনা, এবং তার জেরে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল বিশাল গণপ্রতিবাদ। আর তার ফলেই সেই সময় নির্দেশিকা জারি হলেও তাতে আমল হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের পর একই পদক্ষেপ 2011 ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারও নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে রাজ্যের চিকিৎসকদের প্রেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই জেনেরিক নেম লিখতে হবে। কিন্তু সেক্ষেত্রে এর আগের দফাতেও যেমন ছাড় ছিল, এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল যে সকল ওষুধ কম্বিনেশন ড্রাগ, সেক্ষেত্রে ব্র্যান্ড নেম চিকিৎসকেরা লিখতে পারেন। এই কম্বিনেশন ড্রাগগুলো কি? অর্থাৎ 2 থেকে 3 ধরনের ওষুধ একসঙ্গে মিশিয়ে একটি ওষুধ তৈরি করে যখন রোগীকে খাওয়ানো হয়, রোগীকে ইনজেক্ট করা হয় বা স্যালাইনের মাধ্যমে রোগীর শরীরে পাঠানো হয়, তাকে বলা হয় কম্বিনেশন ড্রাগ। আর এই কম্বিনেশন ড্রাগ সাধারণত ব্যবহার করা হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হওয়া কোনো রোগীর ক্ষেত্রে, ডায়ালাসিস অর্থাৎ বৃক্কের সমস্যা নিয়ে ভর্তি হওয়া কোনো রোগীর ক্ষেত্রে, এবং বিশেষ করেই ব্যবহার হয় ক্যান্সারে আক্রান্ত রোগী যার কেমোথেরাপি চলছে। এই 3 ক্ষেত্র ছাড়া আরও অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। কিন্তু আমাদের রাজ্য তথা দেশ জুড়ে একটা বড় অংশের রোগী যারা প্রত্যেক দিনের জ্বর, জ্বালা, অম্বল, পেট ব্যথা, কাশি, বমি নেই চিকিৎসকদের কাছে যান চিকিৎসার জন্য। আর সেক্ষেত্রে অবশ্যই জেনেরিক নেম লেখা ম্যান্ডেটরি, এবং তার সঙ্গে তার পাশে লিখতে হবে ব্র্যান্ড নেম। আর একই সঙ্গে মাথায় রাখুন, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রোমান ক্যাপিটাল হরফে জেনেরিক এবং ব্র্যান্ড নেম লেখা অবশ্যই পালনীয়। কিন্তু চিকিৎসকেরা তা করে না। এটা আপনিও ভালোভাবে জানেন কিভাবে প্রত্যেক দিন প্রেসক্রিপশনের ক্ষেত্রে আপনি, আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন চিকিৎসকদের কাছে গিয়ে প্রতারিত হন, তারা অস্বচ্ছতার শিকার হন। আজ এই কন্টেন্ট শোনার মধ্যে দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করুন, কোনো রোগের চিকিৎসার জন্য সেক্ষেত্রে আপনি প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসককে চাপ দেবেন জেনেরিক নেম, এবং তার সঙ্গে তিনি চাইলে ব্র্যান্ড নেম লিখতে পারেন, কিন্তু তাকে অবশ্যই লিখতে হবে জেনেরিক নেম। যদি আমাদের নিজেদের প্রেসক্রিপশনে নিজেদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছতা ডাক্তারদের থেকে আদায় করতে হয়, তাহলে আমাদের রাস্তায় নামতে হবে, আমাদেরও প্রতিবাদে সরব হতে হবে, আমাদেরও চাপ সৃষ্টি করতে হবে এই একগুচ্ছ রাজ্যের অসাধু ডাক্তারদের বিরুদ্ধে। চিকিৎসা করাতে যাওয়ার সময় ক্লিনিকে চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করুন, তারা যাতে জেনেরিক ওষুধের নাম লেখেন, এবং সেই ক্ষেত্রে তারা আপনার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নিতে পারবেন না। আর যদি নেন, তাহলে আপনার হাতে তার প্রেসক্রিপশন রয়েছে যেখানে তিনি সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্র্যান্ড নেম লিখেছেন। অর্থাৎ আজকের এই আলোচনা থেকে ক্লিয়ার করতে হয়তো পারলাম কিভাবে অ্যান্টিবায়োটিকের নামে জালিয়াতি চলে, কিভাবে প্রেসক্রিপশনের নামে আমাদের সঙ্গে প্রত্যেক দিন অস্বচ্ছতা চলে, একই সঙ্গে ভেজাল ওষুধের থেকে আমাদের কিভাবে ডাক্তারেরা দিনের পর দিন সুরক্ষা দিতে পারছে না। আর সেই সব নিয়েই আলোচনা চলবে আগামী দিনেও,
কারণ ডাক্তার, বিশেষ করে জুনিয়র ডাক্তারেরা একের পর এক দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যেভাবে কর্মবিরতি সংস্কৃতি জন্ম দিচ্ছে সরকারি চিকিৎসা ক্ষেত্রে, তা কিন্তু একদিন এক ব্যাপক আকার ধারণ করতে চলেছে। সেই নিয়ে হবে পরবর্তী আলোচনা। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।